কৃষক ক্ষোভ মেটাতে তৎপর কেন্দ্র। কৃষক নেতাদের ফোন অমিত শাহ, কোনো শর্ত ছাড়াই বৈঠকে বসতে রাজি সরকার, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ কৃষক ক্ষোভ মেটাতে তৎপর কেন্দ্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এর আগের যে বৈঠক অর্থাৎ 30 তারিখে যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু কৃষিমন্ত্রী নিজেই ছিলেন না এবং যার ফলে কৃষকদের মধ্যে একটা ক্ষোভ দানা বেঁধেছিল। আবার একটা বৈঠক এবং যেখানে নিঃশর্তভাবে বসার কথা বলছেন অমিত শাহ। সত্যি কি কৃষকদের মন গলানো সম্ভব হবে? একদম মঞ্জিরা, এবং যে জিনিসটি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তৎপর কেন্দ্রীয় সরকার বারবার কিন্তু তারা মেসেজ দিচ্ছিলেন যে আপনারা আসুন বসুন, কিন্তু তারপরেও কৃষকদের মনোভাব দেখে, অর্থাৎ কৃষকেরা বারবার বলে যে আমরা কে দিল্লিতে ঢুকবো এবং যন্তর মন্তরেই আমরা গিয়ে এই প্রতিবাদটা করব। তারপরে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে উচ্চ পর্যায়ের যে বৈঠক অমিত শাহর বাড়িতে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় বৈঠক। জেপি নাড্ডার বাড়িতে এর আগে বৈঠকটা হয়েছিল এবং এখন অমিত শাহর বাড়িতে যে বৈঠকটি হলো, তারপরে আমরা যে জিনিসটি জানতে পাচ্ছি সেটা হচ্ছে খোদ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী নিজে শীর্ষ নেতৃত্ব যারা আছে কৃষক সংগঠনের ওনাদেরকে ফোন করেন এবং ওনাদেরকে ফোন করে বলেন যে আমরা নিঃশর্ত ভাবে বৈঠকে বসতে রাজি। মাথায় রাখো, কালকে অব্দি কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক কালকেও হয়েছিল, কালকেও কিন্তু বলা হয়েছিল যে কিছু শর্ত থাকবে, কিন্তু আপনারা আলোচনায় আসুন, আমরা বসি। কিন্তু আজ যেভাবে 5টা জায়গা দিয়ে কার্যত চক্রব্যূহ করে দেওয়া হয়েছে, দিল্লিতে ঢোকার 5টা জায়গার মুখ চাক্কা জ্যাম এবং রাস্তা অবরোধ করে, তারপরে কিন্তু ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলাকে মাথায় রেখে এবং যে সারা দেশে যে সেন্টিমেন্টটা গ্রো করেছে এই কৃষক আন্দোলনটাকে নিয়ে, সেইটাকে মাথায় রেখে কিন্তু কেন্দ্রীয় সরকার স্পষ্ট বলে দিল যে আমরা কিন্তু এই বিষয়ে আন্তরিক এবং আমরা চাই যে এই বিষয়টা নিয়ে কৃষক সংগঠনগুলো বসুক। এবং মাথায় রাখো মঞ্জিরা, যে 4টে নির্বাচন কিন্তু সামনে আছে, 4টে রাজ্যের নির্বাচন সামনে আছে, এই সমস্তটা মিলিয়ে কিন্তু আরেকবার সরকার যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে এই সরকার কৃষক বিরোধী সরকার নয়, এই সরকার এই বিল এই আইন যে জিনিসটা এসে যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন সেইটা কৃষক দরদি আইন মঞ্জিরা, এবং সেই জিনিসটাই কিন্তু আবার মেসেজ দেওয়ার চেষ্টা করলেন অমিত শাহ। ময়ূক, এই কৃষকদের অনমনীয় মনোভাব, দুই হচ্ছে তুমি যেটা বললে যে এই সরকার কৃষক দরদি সরকার, যার বিরোধিতা করে আসছে বারবার কংগ্রেস, রাহুল গান্ধীর টুইট থেকে শুরু করে তাদের রীতিমতো একেবারে সরব হয়ে যাওয়া। এর পাশাপাশি এই গত কদিনে দুজনের কিন্তু মৃত্যুও হয়েছে। এই যে এতগুলো ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলোই কি খানিকটা চাপ বাড়ালো কেন্দ্রের এবং যার ফলে এই নিঃশর্ত বৈঠকের কথা বলছে তারা? একদমই তাই, এবং তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এবার অনমনীয় মনোভাব নিয়ে কিন্তু কৃষক সংগঠনগুলো এই আন্দোলনটা করেছিল এবং বারবার নানা প্রলোভন নানা প্রস্তাব দেওয়া সত্ত্বেও কিন্তু কৃষক সংগঠনগুলি বলেছিলেন। আমরা সুরজিৎ ফুলের বাইট, উনি কৃষক সংগঠনের প্রধান নেতা, ওনার বাইট আমরা দেখিয়েছি, সেখানে কিন্তু উনি স্পষ্ট বলেছেন যে আমাদের কাছে 3 মাসের রেশন আছে এবং 3 মাসের আনাজ নিয়ে আমরা এখানে এসেছি, দরকার হলে এখানেই থাকবো, এখানেই খাবো, কিন্তু আমরা একটা পদক্ষেপও অন্য নেব না, আমরা হরিয়ানার দিকে যাব না, আমরা পাঞ্জাবের দিকে যাব না, আমরা উত্তরপ্রদেশের দিকে যাব না, আমরা রাষ্ট্রপতি ভবনের কাছে যে যন্তর মন্তর আছে অর্থাৎ দিল্লিতে আমরা ঢুকবো এবং এই আইনটি এটা প্রত্যাহার না করা অবধি আন্দোলনটা চালিয়ে যাব। সুতরাং কার্যত দিল্লি পুলিশও আগের দিন কার্যত যে জিনিসটা, যে ছবিগুলো আমরা সামনে দেখেছিলাম, সেই ছবিগুলো কিন্তু খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়া হোক বা রাজনৈতিক মহল যেটা মনে করছে খুব ভালো ইঙ্গিত, কোনো ভালো মেসেজ যায়নি সরকারের জন্য, সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু এই ফোন কলটা মনে করছে। ধন্যবাদ ময়ূক। কৃষকদের উপর অত্যাচার মোদী সরকারের, এমনটাই মন্তব্য রাহুল গান্ধীর। প্রথম কালা আইন, পরে কৃষকদের উপর লাঠিচার্জ। কি বলেছেন তিনি, শুনবো। अगर ये कानून किसान के हित में है तो किसान इतना गुस्सा क्यों है, किसान खुश क्यों नहीं है? भाई और बहनों, ये कानून नरेंद्र मोदी के 2-3 मित्रों के लिए है। ये कानून किसान से चोरी करने के कानून है और इसलिए हम सबको मिलकर हिंदुस्तान की शक्ति के साथ खड़ा होना पड़ेगा, किसान के साथ खड़ा होना पड़ेगा। বিধানসভা নির্বাচনের আগে সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে এবার শিক্ষক শিক্ষিকাদের মাঠে নামানো হলো। বোলপুর শহরের মুলুক আদিবাসী পাড়ায় গিয়ে তৃণমূল শিক্ষক সংগঠনের শিক্ষক শিক্ষিকারা প্রচার চালালেন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিৎ, মাঠে ময়দানে এবার শিক্ষক শিক্ষিকারা, কেমন ছিল সে ছবি? হ্যাঁ, একদম যেটা বলে রাখবো প্রথম থেকে যে আজকে
অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি, তারই মস্তিষ্ক প্রসূত বলছেন, যিনি দায়িত্বে ছিলেন প্রলয় নায়েক, তিনি বলছেন যে দুয়ারে দুয়ারে শিক্ষকেরা, দুয়ারে দুয়ারে মানে অর্থাৎ বিভিন্ন পাড়া, বিভিন্ন আদিবাসী পাড়া, বিভিন্ন যে সমস্ত পাড়া রয়েছে বীরভূম জেলায়, সেই সমস্ত ছোট ছোট পাড়ায় গিয়ে যে 65টি সরকারি প্রকল্প রয়েছে, সেই 65টি সরকারি প্রকল্প যে রাজ্য সরকার দিচ্ছে সাধারণ মানুষকে, সেই সমস্ত বিষয়ে অবগত করা, বা তাছাড়া যে সমস্ত মানুষদের সঙ্গে কথা বলা হচ্ছে তারা যে পাচ্ছে নাকি সমস্ত বিষয়টা, সেই বিষয়টাই জানা। কিন্তু আজকে দেখা গেল যে সমস্ত বীরভূম জেলার যে তৃণমূলের শিক্ষা ছাত্রছাত্রীদের যে শিক্ষকেরা বা অধিকাংশ শিক্ষিকারাই ছিল, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়েছেন এবং অনুব্রত মণ্ডল প্রথমে তার সূচনা করেছিলেন আজকে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে ওখানকার যে সমস্ত মানুষেরা, তাদের যেটা ক্ষোভ, যে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি তারা কি পেয়েছেন কি পায়নি, শুধুমাত্র বলা হয়েছে যারা কি দেওয়া হয়েছে এবং কি কি দেওয়া হচ্ছে। আর সঙ্গে সঙ্গে আজকে বাড়ির ছোটদেরকে শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয়। ধন্যবাদ ইন্দ্রজিৎ। মুখ্য সচিবের সাংবাদিক বৈঠক, নজর রাখবো সেদিকে। কি কি কাগজ ফিল আপ করতে হবে বা কি পরিচয়পত্রের কপি দিতে হবে, তার জন্য স্কিম ভিত্তিক এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর তৈরি হয়েছে, যেগুলি আমাদের এগিয়ে বাংলা সাইটে দেওয়া হচ্ছে, যার সংক্ষিপ্ত সার বিজ্ঞাপনে দেওয়া হচ্ছে, যেগুলি প্যামফ্লেট করে এই ক্যাম্পগুলিতেও বিলি হবে। আমাদের যে সকল স্কিম বিশেষভাবে ফোকাসড হচ্ছে এই দুয়ারে সরকার নামক আউটরিচ প্রোগ্রাম, পৌঁছে যাওয়ার প্রোগ্রামে, সেগুলি এই 1 নম্বর স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য দপ্তরের এই স্কিমের মূল কথা আপনারা জানেন, ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী এটি ঘোষণা করেছেন, বিভিন্ন সংবাদপত্র প্রভৃতিতে বিজ্ঞাপিতও হয়েছে। পশ্চিম বাংলার সকল মানুষ, সকল পরিবার, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা, গোষ্ঠী, অঞ্চল নির্বিশেষে এই স্বাস্থ্য সাথী নামক বীমা স্ট্রোক অ্যাসিওরেন্স পরিষেবার আওতায় আসতে অধিকারী হলেন। ফলত পরিবার পিছু 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স স্ট্রোক অ্যাসিওরেন্স তারা পাচ্ছেন রাজ্যের এবং রাজ্যের বাইরের 1.5 সহস্রাধিক হাসপাতালে ক্যাশলেস এবং ফ্রি ট্রিটমেন্টের জন্য। এই বিপুল সুযোগের অধিকারী হতে গেলে আমাদের নিবেদন, দয়া করে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং পৌর ওয়ার্ড স্তরে এই দুয়ারে সরকারের ক্যাম্পেনে আসুন, কাগজগুলি বুঝে নিন। প্রথম রাউন্ডে যদি কেউ এসওপি প্রভৃতি দেখে কাগজ নিয়ে আসতে পারেন ভালো, দ্বিতীয় রাউন্ডেই তাদের দিয়ে দেওয়া হবে, নচেত কাগজ এই লাগবে ওই লাগবে বুঝে দ্বিতীয় দিন সেটা দিন, তৃতীয় দিন কার্ড হাতে পাবেন। দ্বিতীয় যে স্কিম যেটা আমরা রিচ আউট করতে চাইছি, কাস্ট সার্টিফিকেটস, এসসি, এসটি, ওবিসি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেটস, এইটা হবে দ্বিতীয় স্কিম, যেটা চেষ্টা করা হবে যথাসাধ্য সকলের অভাব অভিযোগ দূর করতে। তৃতীয় যে স্কিম সেটা হচ্ছে জয় জহর, এবং তার সঙ্গে যুক্ত আছে চতুর্থ তপশিলি বন্ধু পেনশন প্রকল্প। এই দুটি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের এই প্রোগ্রামগুলির মূল কথা হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে সকল তপশিলি জাতির মানুষ, দলিত মানুষ, তাদের যদি অন্য রোজগার বা সরকারি অ্যাসুরেন্স না থাকে তাহলে তারা পাবেন মাসিক 1000 টাকা পেনশন অ্যাসিওর্ড, তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অনুরূপে 60 সকল আদিবাসী বাংলার যদি তাদের অন্য রোজগার বা অন্য সাপোর্ট স্কিম সরকার থেকে কোনো না থাকে, দে উইল গেট 1000 রুপিস পার মান্থ। কি কি কাগজ লাগবে, কি এলে এই সুবিধা যা আপনার অধিকারে পর্যবসিত হয়েছে এবছরের 1 এপ্রিল থেকে, সেই সমস্ত ডকুমেন্টস সে আমরা নিয়ে যাব। হয়তো একটা ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা পৌর ওয়ার্ড স্তরে আমাদের কর্মীরা কম্পিউটার
কম্পিউটারে নিজ নিজ স্কিমের পোর্টালে যুক্ত করে অনলাইন কানেক্টিভিটির মাধ্যমে উইল ট্রাই টু গিভ ইউ ইনস্ট্যান্ট রিলিফ অ্যান্ড রিড্রেসাল। নেক্সট হচ্ছে খাদ্য সাথী। খাদ্য সাথীর ক্ষেত্রে কার্যত রেশন কার্ড সকল মানুষের কাছে পৌঁছলেও বহু ক্ষেত্রে রেশন কার্ডে সংশোধন পরিবর্তন, পরিবারের মধ্যে বাদ পড়ে যাওয়া সদস্যদের জন্য ডিজিটাল রেশন কার্ডের আবেদন, ডিজিটাল রেশন কার্ডে নাম ঠিকানা জন্ম তারিখ সংশোধন, রেশন দোকান বা কেরোসিন দোকান পরিবর্তনের জন্য আবেদন প্রভৃতি অনেক রকম যেসব ইরিটেন্টস, যেসব গ্রিভান্সেস থাকে সেগুলি ওখানে করানো হবে। সাদা কুপন থেকে কার্ডে ট্রান্সফার প্রভৃতি কিছু বেসিক জিনিসের জন্য হয়তো সেপারেট গ্রিভান্স রিড্রেসাল মোড থাকবে, বাট মেনি ইরিটেশনস রিলেটিং টু খাদ্য সাথী উইল বি টেকেন কেয়ার অফ ইন আওয়ার আউটরিচ ক্যাম্পস। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষাশ্রী। অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের এই স্কিমের মূল কথা হচ্ছে তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীরা বছরে 800 টাকা স্কলারশিপ পাবেন। তার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেমন তার পরবর্তী স্কিম ঐক্যশ্রী, যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্তরে স্কলারশিপের ব্যবস্থা আছে। এই সকল ক্ষেত্রে in order to meet the gap between our promise and people's receipt of the services, our delivery and people's acceptance, এই গ্যাপ কমানোর জন্য অধিকার ও সুবিধার ডেলিভারির জন্য আমরা তাদের কাছে যাব, তারা দয়া করে ক্যাম্পে আসুন। পরবর্তী হচ্ছে কন্যাশ্রী। আপনারা জানেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক ডিজাইন অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডেড এই স্কিমে বহুলাংশের প্রায় সকল কিশোরী তরুণী ছাত্রীরা উপকৃত হলেও যদি কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো গ্যাপ হেতু এই ডেলিভারি অফ সার্ভিস হল্টেড হয়, ক্যাম্পে এলে এই 20,000 ক্যাম্প রাজ্য জোড়া আগামী 2 মাস যেখানে হবে সেখানে এসে কাইন্ডলি রেজিস্টার। পরবর্তী স্কিম রূপশ্রী, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের এই প্রোগ্রামে আপনারা জানেন যে বিবাহের বয়স যাতে একটা বয়স কমে না হয়, যাতে একটা বয়সের পরে হয়, তার জন্য একটা বয়সের পরে অবিবাহিতা মেয়ে বিবাহিতা হলে রাজ্য সরকার তাকে একটা সাপোর্ট দেন, সেই গ্রিভান্স রিড্রেসাল এবং সেই ডেলিভারি অফ সার্ভিসও এই স্কিমে হবে। পরবর্তী স্কিম কৃষি দপ্তরের কৃষক বন্ধু প্রকল্প। বাংলার সকল কৃষক নথিপত্র ইত্যাদি নিয়ে এলে পাশে থাকবে আমাদের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসাররাও, প্রয়োজনে পর্চা রেকর্ডে সংশোধন করে প্রয়োজনে বর্গাদারের ক্ষেত্রে নথিভুক্তিকরণ প্রভৃতির সহায়তা করে দি প্রমিস সার্ভিসেস উইল বি অ্যাটেম্পটেড টু বি ডেলিভার্ড। ফাইনালি 100 দিনের কাজ। আমাদের পঞ্চায়েত দপ্তর মনে করছেন বহু মানুষ কাজের প্রত্যাশী, হয়তো কাজ করেন, একটা জব কার্ড নেই, সেই জব কার্ডও এই সমস্ত ক্যাম্পে দেওয়া হবে। এতদ ব্যতিরেকেও যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধকতা হেতু যে ভাতা প্রাপ্য হয় সেগুলির ব্যাপারে গ্রিভান্স প্রভৃতি থাকলে, অভাব অভিযোগ থাকলে ক্যাম্পে দয়া করে আসবেন। জেলা স্তরে, ব্লক স্তরে, মহকুমা স্তরে, পৌর স্তরে এই সমস্ত কার্যবিধি, কার্যপ্রকরণ সুপারভাইজ করবার জন্য টাস্ক ফোর্স গৃহীত হয়েছে। সকল জেলার ক্ষেত্রে সিনিয়র আইএএস অফিসারদের রাজ্য থেকে নোডাল অফিসার হিসেবে ট্যাগ করা হয়েছে। ব্লকে ব্লকে বিডিওদের ব্যক্তিগতভাবে ক্যাম্পে থাকতে বলা হয়েছে যথাসাধ্য। অবভিয়াসলি দে উইল বি ইন ডিফারেন্ট ক্যাম্পস, ঘুরে ঘুরে করতে হবে। মহকুমা শাসক, জেলা শাসকদেরও বলা হয়েছে। আমরা ইতিমধ্যেই জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলার ওখানকার যে কমিশনার্স অফ পুলিশ এবং আমাদের এসডিও বিডিওদের সঙ্গে অনেকবার মিটিং করে নিয়েছি। বস্তুত এই প্রেস কনফারেন্স একটু দেরি হলো, কারণ তাদের সঙ্গে একটি মিটিং চলছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিটিং এর সময় ভিডিও কনফারেন্সে উপস্থিত, প্রায় শতাধিক পয়েন্টে উপস্থিত আমাদের সকল বিডিও, এসডিও, ডিএমদের সঙ্গে কথা বলে নিয়ে তার নির্দেশাবলীও জানিয়েছেন।
সবার পক্ষে তো সব জায়গায় সম্ভব হবে না, সেটা কিভাবে আপনারা প্ল্যানিং করেছেন? গ্রাম পঞ্চায়েত স্তরে ও ওয়ার্ড স্তরে এখানে অনেক জায়গায় ফিজিক্যালি গ্রাম পঞ্চায়েত ভবনে করা নাও সম্ভব হতে পারে। দি হোল আইডিয়া ইজ টু ফাইন্ড আউট এ গুড পাবলিক স্ট্রোক কমিউনিটি স্পেস at the gram panchayat level, at the ward stroke wards level. বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে কোনো জায়গায় যেখানে অনেক মানুষ অ্যাসেম্বল করতে পারেন, একটু রাস্তাঘাট কানেক্টিভিটি ভালো, ভিড়ভাট্টা হবে না, এরম জায়গায়। সিমিলারলি ইন আরবান এরিয়া, আরবান এলাকায় অনেক জায়গায় কনজেশন থাকায় হয়তো 2-3টে ওয়ার্ড মিলিয়ে করতে হতে পারে। এটার ক্যালেন্ডার ইভলভ করতে বলা হয়েছে। কাভান বড় একা, ভাঙা মন, শরীরও ভাঙছে অবিরত। কাভানকে দেখলে মায়া হয়, তাই কাভানকে ছেড়ে দেওয়া হবে হাতিদের জঙ্গলে। পাকিস্তান থেকে কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ হাতির তকমা পাওয়া কাভানকে। অন্য সব নিকাশি কর্মীদের চেয়ে বেশ খানিকটা আলাদা এবং অনুপ্রেরণাদায়ক গল্প বিজয়লক্ষ্মীর। অন্ধ্রপ্রদেশের নারসাপুর টাউনের বাসিন্দা বিজয়লক্ষ্মীর এলাকায় সুষ্ঠু নিকাশি ব্যবস্থা ছিল না। ব্যবসার সুবিধার কথা ধরতে পেরেই তিনি অর্থ জোগাড় করে বেশ কিছু ট্রাক কিনে ফেলেন, চালকের বন্দোবস্ত করেন। একই সঙ্গে ট্রাকগুলিকে আকর্ষণীয় করতে সেগুলিতে রং করে ফেলেন। নিজের উদ্যোগে তিনি পরিবারকে নিজের কাজের সঙ্গে যুক্ত করে ফেলেন, আর এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন নারসাপুর টাউনের মানুষ। హలో మున్సిపాలిటీ ట్యాంక్ అండి. మా ట్యాంక్ నిండిపోయిందండి. ఏ ఊరండి సారు? అలా నర్సాపూర్లో 25 సంవత్సరాల నుంచి వ్యాపారం చేస్తున్నానండి. నర్సాపూర్లో మా బండి ఉందండి, సెప్టీ ట్యాంక్. అలా ట్యాంక్ నిండిపోతే ఫోన్ చేస్తా. మీది ఏ ఊరండి? సిమెంట్ ట్యాంకా వరల ట్యాంకా అని చెబుతాం. మేము ఫోన్ ద్వారాగా బండి పంపిస్తాం, మేము చేసే వ్యాపారం అని. సెప్టిక్ ట్యాంక్ లేకపోతే మాన్యువల్గా తీయించుకుని చాలా ఇబ్బంది, చాలా 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 చిరాకుగా ఉండి మొత్తం అలా రోడ్డు పక్కన పోసేసి చాలా చాలా న్యూసెన్స్గా ఉండేది. సెప్టిక్ ట్యాంక్ వచ్చిన బాగా శుభ్రంగా బాగా చేస్తున్నారు కాబట్టి ప్రజలందరూ కూడా దీని మీద డిపెండ్ అవుతున్నారు. ఎక్కువగా చంద్రబాబు చేయకుండా కంట్రోల్ చేసుకుని బాగా సర్వీస్ చేస్తుంది. దాని నుండి ఎక్కువ ప్రిఫరెన్స్ ఇవ్వడం జరుగుతుంది. జీవో 134 ప్రకారం మన మున్సిపల్ ఏరియాలో కొంతమందికి ఎంపానల్మెంట్ ఇవ్వడం జరిగింది. అందులో వెంకటలక్ష్మి గారు కూడా ఒకళ్ళు. GO 134 coming in play,
the desludging quantity will increase, the periodicity of desludging increases, and she is very well aware of it, and she wants to buy new trucks. Government of Andhra Pradesh is seriously looking at supporting such enterprises through National Urban Livelihood Mission.